গল্প নিষিদ্ধ তুমি আমার। লেখা উমেলা রহমান। পর্ব ২। রুদ্র প্রতাপের কথাগুলো শুনে রাফার বুকটা কেঁপে উঠল। রাফা এক পা পিছিয়ে গেল। রুদ্র ধীরে ধীরে এক পা দুপা করে আবার রাফার কাছাকাছি চলে আসলো। কানের পিঠে ফিসফিস করে বলল, আমাকে ভয় পেও না রাফা। তাকাও আমার দিকে। রাফার ছোট্ট শরীর মন কেঁপে কেঁপে উঠছে। তাকাতে পারছে না এই ভয়ঙ্কর কিন্তু অতি মোহনীয় লোকটির দিকে। কি আছে ওই চোখে? তাকালে যেন হারিয়ে যায় রাফা। না তাকাবে না ওই ভয়ঙ্কর সুন্দর দুটি চোখের দিকে। রাফা অন্যদিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, আমি আসলে ভুলে এখানে চলে এসেছি। আমি এখনই নিচে চলে যাচ্ছি। বলেই যেই রাফা চলে যাবে অমনি রুদ্র রাফার একটি হাতে হালকা স্পর্শ করে ধরল। রুদ্র প্রতাপের ঠান্ডা শীতল বরফের ন্যায় স্পর্শ রাফাকে চমকে দিল। ঠিক স্বপ্নের মতো সেই স্পর্শ। রুদ্রের স্পর্শে যেন রাফার শরীরে ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। ভয় এবং আকর্ষণ দুটোই কাজ করছে রাফার মধ্যে। লোকটির দিকে ভয়ে তাকাতেও পারছে না, কিন্তু এটিও সত্য, লোকটির প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছে রাফা। রুদ্র প্রতাপ চুপচাপ, নির্লিপ্ততা যেন কিছুই হয়নি এমনকি চেহারার একটু ভাবভঙ্গিও পরিবর্তন হয়নি। সেই একইভাবে একদৃষ্টিতে শান্ত শীতল চাহনিতে চেয়ে আছে রাফার দিকে। রাফা ভয়ে কাঁপছে। রুদ্র রাফার দিকে তাকিয়ে বুঝতে পারছে যেহেতু রুদ্র চেহারা দেখলেই মানুষের মন পড়তে পারে। রাফা যে ভয় পাচ্ছে পাশাপাশি তীব্র আকর্ষণ অনুভব করছে রুদ্রর প্রতি সেটিও বুঝতে পারছে রুদ্র। রাফার মনে শুধু একটি প্রশ্ন, কে এই লোকটি? লোকটি কেন বারবার চলে আসে আমার সামনে? এমনকি রুদ্র এটাও পড়তে পারছে রুদ্র রাফার স্বপ্নেও এসেছিল। রুদ্র হালকা ঝুঁকে রাফার কানের পিঠে ফিসফিস করে শিহরণ জাগানো কণ্ঠে বলল, আমি কি তোমার স্বপ্নের চেয়েও বেশি শীতল রাফা? রাফা চমকে উঠল। ভয়ে পেয়ে গেল। এই লোক কি করে বুঝল রাফা এমন একটি স্বপ্ন দেখেছে যেখানে এমন ঠান্ডা শীতল স্পর্শ রাফার গলার শিরা স্পর্শ করেছিল? অদ্ভুত এক শীতল চাহনিওয়ালা লোক। রাফা এই প্রথম রুদ্রের চোখে চোখ রাখল ইচ্ছে করে। সাথে সাথে রাফার সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। স্বপ্নের মধ্যেও লোকটি এইরকম ধরনের পোশাক পরিচ্ছদ পরা ছিল। কালো প্যান্ট, কালো টি শার্ট এবং কালো ওভারকোট। চুলগুলো কালো কুচকুচে সিল্কি বড়। ব্যাক ব্রাশ করা, সামনে আনলে হয়তো চোখ ঢেকে যাবে এতটা লম্বা চুল। এমন শীত তো পড়েনি, এত মোটা কালো একটি ওভারকোট কেন পরে আছে লোকটি? হঠাৎ রাফার মনে প্রশ্ন জাগল। রুদ্র বুঝতে পারছে রাফা স্বপ্নের সাথে এখন বাস্তবতা মিশিয়ে ফেলেছে। স্বপ্নের সেই পুরুষটিকে রাফা রুদ্রের সাথে মিলিয়ে ফেলেছে। রুদ্র কেন কালো ওভারকোট পরে আছে এই হালকা শীতে প্রশ্ন করছে মনে মনে, কিন্তু সামনাসামনি করতে পারছে না রাফা। রুদ্র রাফার দিকে তাকিয়ে বলল, আমার ঠান্ডা অনেক প্রিয় রাফা। তাই আমি এরকম ড্রেস আপে থাকি। সূর্যের আলো আমার তেমন একটা পছন্দ নয়, তাই সব সময় ঠান্ডা শীতল স্থানে থাকতে পছন্দ করি। রাফা আরও এক দফা চমকাল। অবাক হয়ে গেল এই লোক, আবার বুঝতে পারল কিভাবে রাফা এগুলোই ভাবছিল মনে মনে। রাফা কাপা কাপা কণ্ঠে বলল, আপনার আশেপাশের সব সময় এরকম অন্ধকার কেন? আপনার কি ভয় লাগে না? এত নিরিবিলি একটি পরিবেশে একা এখানে থাকেন, আপনার আশেপাশের লোক নেই কেন? রুদ্র ধীরস্থির ঠান্ডা শীতল কণ্ঠে বলল, আমি একা থাকতে পছন্দ করি রাফা। কিন্তু তুমি আমাকে বিশেষভাবে টানছ। তোমার শরীরে ঘ্রাণ, তোমার রক্তে সুঘ্রাণ, তোমার চুলের ঘ্রাণ, সম্পূর্ণ তুমি আমাকে ভীষণভাবে টানছ। তোমাকে এই অন্ধকারে চাঁদের আলোর মতো মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, এই আলোটা আমার ভীষণ ভালো লাগছে। নরম শীতল কোমল উষ্ণতাদায়ক কিন্তু আলোকিত চারপাশ। বলেই রুদ্র রাফার হাত ছেড়ে দিয়ে ধীরে ধীরে হাতটি রাফার গলার শিরায় কোমলভাবে স্পর্শ করতে লাগল। রাফা শিহরণের সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। ঠান্ডা শীতল স্পর্শ, তবুও সারা শরীরে যেন উত্তাপ ছড়িয়ে যাচ্ছে রাফার। ঠিক এমন সময় নিচের থেকে তাদের শিক্ষক মোয়াজ্জেম স্যার ডাক দিল, রাফা তাড়াতাড়ি নিচে চলে এসো সবাই, আমরা আরেকটি সাইটে যাব দেখতে। রাফা সাথে সাথে চমকে চোখ খুলে ফেলল।
দেখল সামনে কেউ নেই, রুদ্র নেই। তবে কি রাফা এগুলো স্বপ্ন দেখছিল, কল্পনা করছিল? কিন্তু লোকটির স্পর্শ, এটি তো মোটেও স্বপ্ন বা কল্পনা মনে হচ্ছিল না। মনে হচ্ছিল এই মুহূর্তে এই লোকটি এখানে ছিল, রাফাকে ছুঁয়ে দিচ্ছিল। রাফা চমকে সাথে সাথে এদিক ওদিক রুদ্র প্রতাপকে খুঁজতে লাগল। আশ্চর্য, যে জায়গাটি এতক্ষণ একটু অন্ধকারাচ্ছন্ন ছিল সে জায়গাটিতে ঝাড়বাতি লাইটটি জ্বলে উঠেছে। কোথাও অন্ধকার নেই, আর আশ্চর্যজনকভাবে লোকটিও কোথাও নেই। লোকটিকে কোথাও পাচ্ছে না রাফা। রাফার শরীরের প্রত্যেকটি লোমকূপ শিহরণে দাঁড়িয়ে গেল। রাফা কাল বিলম্ব না করে দ্রুত নিচে নামতে লাগল। পিছনে আর ঘুরে তাকাল না। রাফা পিছনে তাকালে হয়তো দেখতে পেত করিডোরের ঠিক শেষের দিক থেকে দুটো জল জল চোখ রাফার দিকে চেয়ে আছে। অন্ধকার কাল ঘনীভূত হয়ে আছে এমন একটি ছায়া যেখানে শুধু দুটো চোখ জলজল করছে। রুদ্র প্রতাপ নিজস্ব আরাম কেদারায় বসেছিল। চোখ খুলল। চোখ খুলেই ঠোঁটের মধ্যে হালকা মৃদু হাসি খেলে গেল কিনা বোঝা গেল না। ঠোঁটগুলো যেন একটু কাঁপল। ধীরে ধীরে নিজে ঠান্ডা শীতল শ্বেত শুভ্র হাতটি উপরে তুলল রুদ্র প্রতাপ। নিজের হাতের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাতটি নিজের ঠোঁটে নাকে স্পর্শ করতে লাগল। এই সোঘ্রাণ, এই রক্তের টান, এটি রুদ্রের ভীষণ প্রিয়, ভীষণ টানছে রুদ্রকে। ওই মেয়েটা, ওই ধ্বংসাত্মক মেয়েটা, ওকে একটু ছুঁয়ে দেওয়ার জন্য রুদ্রর হাত যেন কাঁপছে। রুদ্রকে ভীষণ টানছে মেয়েটা। কেন রুদ্রকে এত টানছে? এই ৩০০ বছরে তো কখনো এমন হয়নি। কোন রক্ত রুদ্রকে এত টানেনি? কোন মেয়ের চোখ রুদ্রকে এতটা মাতালের মতো অনুভব করায়নি? রুদ্রর ভিতর টেনশন হচ্ছে, রোমান্টিক টেনশন। একটু ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হচ্ছে রাফাকে। রুদ্র ঠোঁটে নিজের হাতটি স্পর্শ করতে করতে বলল, তুমি প্রস্তুত নও রাফা, তুমি প্রস্তুত নও আমার স্পর্শ নিতে। আমি তোমাকে ভয় পাচ্ছি রাফা, ভীষণ ভয়। কিন্তু তুমি আমাকে টানছ, আমি শ্বাস নিতে পারছি না। এই প্রথম কষ্ট হচ্ছে আমার। কিন্তু অদ্ভুত, শ্বাস না নিলে আমি মরে যাব না। আমার মৃত্যু নেই। চিরকাল বেঁচে থাকার অভিশাপে অভিশপ্ত আমি। আরও ঘণ্টাখানেক গাইড ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশে সবকিছু দেখাল। ১ ঘণ্টার মধ্যে এক মুহূর্তের জন্য নিশি রাফার হাত ছাড়েনি। তাই হয়তো রাফার সাথে আবার রুদ্রর দেখা হতে পারিনি। যখনই রাফা একা একা হবে তখনই কোন না কোন পথ খুঁজে নিবে রুদ্র রাফার কাছে আসার বা রাফাকে নিজের কাছে টেনে দেওয়ার। কিন্তু নিশি সর্বক্ষণ রাফার হাত ধরেছিল। রাফাকে অন্যমনস্ক হতে দেয়নি, কিছু ভাবার সময় দেয়নি। গাইড জাগালো, সন্ধ্যা হয়ে আসছে, যাওয়ার সময় হয়েছে। আর দেখার কিছু নেই। রাফার হঠাৎ করেই মনে পড়ল রুদ্রর কথা। সাথে সাথে কেন যেন মনের অজান্তেই পিছনে ঘুরে অন্দরমহলের দিকে তাকাল। ভিতরে অন্ধকার। অন্দরমহলে কিছুই দেখা যায় না, কিন্তু হঠাৎ কি মনে হলো একটা ছায়া দেখতে পারল রাফা। চোখ দুটো জলজল। রাফা কিছু ভাববে তার আগেই নিশি আবার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, চল, বাসে উঠতে হবে, তাড়াতাড়ি চল। বলেই রাফাকে বাসে উঠিয়ে ফেলল। রাফা আরেকবার পিছনে ঘুরে তাকাতে চাইলেও নিশির কারণে আর পিছনে তাকাতে পারল না। রাফা ভাবল, কোন বিড়াল হবে, না হলে এরকম চোখ জলজল করবে কেন? আর তাছাড়া এত উপরে মানুষ উঠবে কি করে? রাফা তাকালে হয়তো দেখতে পারত রুদ্র প্রতাপ এখনও দাঁড়িয়ে আছে। অন্দরমহলে একদম ছাদের অংশে উপরে একটি পিলারের উপরে একটি ছায়ার মতো দেখা যাচ্ছে, যার চোখ দুটো জলজল। হ্যাঁ, এটি রুদ্র প্রতাপ, যা অন্য কেউ দেখতে পারে না, কিন্তু রুদ্র ওইখান থেকে দেখছে রাফার চলে যাওয়া। রুদ্রর খুব কষ্ট হচ্ছে। রাফার কাছে যেতেও পারছে না, রাফাকে নিজের দিকে টানতেও পারছে না। কিন্তু এই মেয়েটা বারবার ওকে টানছে। নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা দুঃসাধ্য হয়ে যাচ্ছে রুদ্রের পক্ষে। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রাফা গভীর নিঃশ্বাস ফেলল। তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে খানবাড়ির লম্বা অন্ধকার করিডোর, ম্লান আর্দ্র বাতাস, আর সেই মানুষটির ঠান্ডা বরফ শীতল অথচ অদ্ভুত নরম স্পর্শ। রুদ্র প্রতাপ খান নামটি মনে মনে আওড়াল রাফা। রুদ্রের কান স্পর্শ করে গেল রাফাকে রুদ্রর নাম নেয়া।
ব্যস্ত রাস্তায় বাস গড়িয়ে চলতে লাগল, আর খানবাড়ির বিশাল দালানটা পেছনে মিলিয়ে গেল। তবুও রাফার মনে হলো হয়তো কেউ এখনও তাকিয়ে আছে তার দিকে। অদ্ভুতভাবে, তীব্রভাবে। বাস গেট পেরোনোর ঠিক মুহূর্তে রাফার বুক কেঁপে উঠল। গেটের পাশে অশ্বত্থ গাছের নিচে রুদ্রপ্রতাপ খান দাঁড়িয়ে আছে। লম্বা কালো পোশাক, ঝড়ো বাতাসে দুলতে থাকা লম্বা কালো কুচকুচে সিল্কি চুল। চোখ দুটো স্থির, ঠিক রাফার চোখে। সেই দৃষ্টির টানমোহ এতই গভীরেন তাকানো বন্ধ করা অসম্ভব। রুদ্রের ঠোঁটে এক মৃদু কিন্তু বিপজ্জনক সুন্দর হাসি ফুটল। তারপর ধীরে মাথা নুইয়ে ফিসফিস করে রাফাকে এক নীরব বার্তা দিল, তুমি আমারই রাফা। আর ঠিক পরের মুহূর্তেই রুদ্রর দেহ ঘন কালো কুয়াশার মতো মিলিয়ে গেল। রাফার বুক টিপটিপ করতে লাগল। রাফা নিজের মনে জানালার দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগল, মানুষ এভাবে অদৃশ্য হয় কিভাবে? রাফাকে পাশে বসা নিশি চমকে বলল, কি রে, কার সাথে কথা বলছিস? রাফা তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। বলল, কই না তো, কারো সাথেই না। কিছু না, কিছুই বলছি না। হয়েছে এত বারবার বলতে হবে কেন? একবার বলেছিস তাতেই তো শুনেছি। কথাটি বলেই অদ্ভুতভাবে তাকালো নিশি রাফার দিকে। সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়া নিজের বাড়িতে ঢুকেই ড্রয়িং রুমে দেখা হলো বাবা এবং মায়ের সাথে। সাথে রাশেদ খান বললেন, কিরে রাফা, কেমন হলো শিক্ষা সফর? আমরা তো আরও ভাবছিলাম ফোন দিব, দেরি হয়ে যাচ্ছে শীতের দিন। রাফার বাবা একজন সরকারি বন বিভাগের কর্মকর্তা। পোস্টিং এর জন্য ব্রাহ্মণবাড়িয়া এসেছেন। রাফাকে মা একজন শিক্ষক ছিলেন, তবে এখানে আসার পর আর চাকরি করছেন না, সম্পূর্ণই গৃহিণী। রাফা হঠাৎ নিশ্চুপ, কারো কথায় উত্তর দিচ্ছে না। রাশেদ খান বলল, কিরে, কোন দিকে মন তোর? কি জিজ্ঞেস করেছি তোকে? সাথে সাথে চমকে উঠল রাফা। ড্রয়িং রুমে ঢুকেই হঠাৎ কোথায় যেন হারিয়ে গিয়েছিল। হেঁটে বাবার কাছে এসে বলল, খুব সুন্দর বাবা। অন্দরমহলে গেলে তুমি বুঝতে পারতে কেমন যেন একটা ভয়ঙ্কর গা ছমছম পরিবেশ। তুমি ভয় পেয়ে যেতে বাবা। যদি যেতে দেখতে পেতে সবকিছুই কেমন অদ্ভুত এবং ভয়ঙ্কর সুন্দর, যেন চুম্বকের মতো সবকিছু আমাকে খুব আকর্ষণ করছিল। রাশেদ খান বললেন, হয়েছে হয়েছে, উপন্যাস পড়তে পড়তে এই অবস্থা। অন্দরমহল তাও আবার ভয়ঙ্কর সুন্দর আকর্ষণ করে মানুষকে। এখন আর ভাঙ্গাচুর আন্দরমহল ছাড়া বাংলাদেশে কিছু আছে? দেখি, যাও তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হও, রাতে ডিনার একসাথে করব। রাফা ওকে বলেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ক্লান্তিতে বিছানায় ঢলে পড়তেই রুদ্রের গভীর দৃষ্টি আবার সামনে ভেসে উঠল। সেই অদ্ভুত ঠান্ডা অথচ কোমল স্পর্শ, সেই নিষিদ্ধ আকর্ষণ। রাফাকে শ্বাস ভারী হয়ে এল। ঘুম আসার কথা ছিল না, কিন্তু হঠাৎ ঘুম চলে এলো। এক বিশাল পুরনো হলঘর, ঝাড়বাতির ম্লান আলো, মেঝেতে কুয়াশার পাতলা স্তর। সেখানে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর সৌন্দর্যের অধিকারী রুদ্রপ্রতাপ খান। আজ বেশভূষা আলাদা, কালো পাঞ্জাবি, কাঁধে লম্বা কালো চাদর বাতাসে দুলছে। চোখে অদ্ভুত আকর্ষণ, যেন শত শত বছর ধরে এই এক মুহূর্তের অপেক্ষায় ছিল রুদ্রপ্রতাপ। রুদ্রপ্রতাপ ধীরে হাত বাড়াল, বলল, এসো রাফা। ভয়ে শিহরণে জমে যাচ্ছে রাফা, তবুও তার পা নিজে থেকেই এগিয়ে গেল। রুদ্র তাকে খুব কাছে টেনে নিল না, বরং দূরে দাঁড়িয়ে রইল। কিন্তু দূরত্বের মাঝেও তার দৃষ্টি রাফার শরীরে শিহরণ তুলল। রাফা আমতা আমতা করে বলল, আপনি আমার কাছে কেন এলেন? রুদ্রের গলার স্বর যেন মাটির গভীর থেকে উঠে আসা মনে হল রাফাকে। রুদ্রপ্রতাপ ফিসফিস করে বলল, কারণ তোমার হৃদস্পন্দন আমাকে ডেকেছে। রাফা বিস্ময় তাকিয়ে রইল। আমি ডাকিনি, ভাবিও নি আপনাকে, কিছুই ডাকিনি আপনার। রুদ্র হালকা হাসল, বলল, তুমি মুখে নাম না নিলেও না চাইলেও তোমার ডাক আমি শুনতে পাই। তুমি ডেকেছ আমায়, ভীষণ ভয়ঙ্কর ভাবে ডাকছ তুমি। আমি শিরায় শিরায় অনুভব করি তোমার ডাক।
রুদ্রের চোখ দুটো লালচে হয়ে উঠল, তীব্র ক্ষুধার মতো। কিন্তু সে রাফাকে ছুঁল না, বরং তার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। চোখে যন্ত্রণা ফুটে ওঠল, মনে মনে আওড়াল বারংবার, না, তুমি প্রস্তুত নও রাফা। আর তোমাকে ছোঁয়ার অধিকার আমার হয়নি এখনো। রুদ্র খুব কাছে এসে কিন্তু ছুঁয়ে নয়, শুধু রাফার চুলের গন্ধ নিল, নাক টেনে সুবাস নিল কয়েকবার। তারপর বলল, তবু তোমার থেকে দূরে থাকার ক্ষমতাও আমার নেই। বলেই রাফাকে গলার শিরায় স্পর্শ করল রুদ্র। আর মুহূর্তেই সব অন্ধকার। ধরফর করে জেগে উঠল রাফা, তার বুক ধুকধুক করছে। গলায় হাত দিয়ে দেখল রুদ্রের ঠান্ডা শিহরণ যেন এখনো লেগে আছে। জানালা সামান্য খোলা, হাওয়ায় ইউক্যালিপটাস পাতার শব্দ। আর খুব নিচু স্বরে কেউ ডাকল, রাফা। রাফা চমকে জানালার দিকে তাকাল, কেউ নেই। তবুও তার শরীরের লোম খাড়া হয়ে উঠল। খানবাড়ির অন্দরমহলে, পুরনো অন্দরমহলের গভীরে রুদ্র হাঁটতে হাঁটতে এগোল। হঠাৎ ছায়া থেকে বেরিয়ে এলেক বৃদ্ধ, দীর্ঘকায়, ধূসর পোশাক পরা মানুষ। রুদ্রের বাবা, আলী প্রতাপ খান। তার বয়স মানুষের হিসেবে ধরলে কমপক্ষে 500 বছর। এমনিতে 2000 বছর ধরে এই জীবন যাপন করছে। ধীর, গভীর চোখ, অদ্ভুত স্থিরতা। আলী প্রতাপ ঠান্ডা গলায় বললেন, মানুষী মেয়েটাকে আবার দেখেছ? রুদ্র থেমে গেল, বলল, হ্যাঁ। অবিনাশ দীর্ঘশ্বাস ফেললেন। রক্তের টান, তুমি দমন করতে পারছ না। এতক্ষণ ওর সাথেই ছিলে, কেন বারবার নিজের বিপদ ডেকে আনছে? মনে রাখো, রুদ্র মানুষের প্রতি এই আকর্ষণ আমাদের জন্য বিপজ্জনক, আরও বিপজ্জনক তোমার জন্য। রুদ্র চুপ, নীরব রইল। বাবা এগিয়ে এলেন, বললেন, তুমি জানো আমরা কারা? আমরা রাতের সন্তান। আমাদের ভালোবাসা মানে মৃত্যু, আমাদের কাছাকাছি আসা মানে ছায়ার সাথে বাঁচা। রুদ্র ফিসফিস করে বলল, আমি তাকে চাইনি বাবা, কিন্তু ও আমাকে ভীষণ টানছে। ওকে ভুলতেও পারছি না। আলী প্রতাপের চোখ নরম হয়ে এলো। বললেন, 1000 বছর আগে আমিও এক মানবীকে ভালোবেসেছিলাম। তারপর কি হয়েছিল তুমি জানো? রুদ্র মাথা নত করল, চোখে কষ্ট। রাফা তোমাকে ডাকে না, কিন্তু ওর রক্ত তোমাকে টানে। এই টান একদিন তাকে ভেঙে দেবে, আর তোমাকে ধ্বংস করবে। রুদ্র মুষ্টি শক্ত করল, বলল, তাকে আঘাত করব না আমি। নীলা রহমান লেখিকা। আলী প্রতাপ শান্ত গলায় বললেন, তাহলে দূরে থাকো রুদ্র। দূরে থাকাই তোমার শক্তি, আর তার নিরাপত্তা। রুদ্র চোখ বন্ধ করল, ঠোঁটে রাফার নাম নিল নীরবে, ব্যথায় যন্ত্রণায়। অন্যদিকে রাফা বিছানায় বসে আছে, ঘুমাতে পারছে না। জানালা খোলা, মেঘহীন আকাশ, হাওয়া বইছে। রাফা জানে এটা শুধু স্বপ্ন ছিল না, রুদ্র সত্যি তার কাছে এসেছে। রাফাকে মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রুদ্র প্রতাপ কি আবার আসবে, নাকি সবাই ভ্রম? স্বপ্ন এতটা সত্যর মতো কিভাবে লাগতে পারে? এখনও মনে হচ্ছে রুদ্রের স্পর্শ রাফার গলায় রয়ে গেছে। রাফা নিজের বুকে বালিশ চাপা দিয়ে বসে আছে। রুদ্রের নীরব উপস্থিতি রাফার মন থেকে যাচ্ছে না, যেন তার নিঃশ্বাসের ভিতর পৌঁছে আছে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।